আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ৩ বছর পর ফেব্রুয়ারির শিকাগো শহর জুড়ে কনকনে শীতের দাপট। আকাশ কালচে ধূসর তুষারে পাতলা কণা ঝরে পড়ছে নিঃশব্দে, ঠিক যেন জমে থাকা অতীত ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে বর্তমানকে। চারিদিক সাদা সড়ক, গাছের ডাল, ঘরের কার্নিশ, সব কিছুই বরফে মোড়া। তাপমাত্রা নামছে হিমাঙ্কের নিচে, শ্বাস ফেললেই তো ধোঁয়ায় রূপ নিচ্ছে। রাস্তাগুলো প্রায় শুনশান, টিমটিমে ল্যাম্পপোস্টের আলো বরফে প্রতিফলিত হয়ে শহরটাকে আরও নিঃসঙ্গ, আরও ঠান্ডা করে তুলছে। গাছগুলো ন্যাড়া, ট্রাফিক স্লো, মানুষজন মোড়ানো লম্বা কোটে নিজেকে ঢেকে হেঁটে যাচ্ছে দ্রুত পায়ে। সব কিছুতেই যেন এক বিষণ্ণ শীত নেমে এসেছে, রঙহীন, শব্দহীন, অথচ গভীর। গাড়ির চাকা বরফ কাটতে কাটতে একটানা শব্দ করছে, আর সেই আওয়াজ যেন ছুঁয়ে যাচ্ছে কারোর বুকের গভীর ক্ষত। প্রাইভেট বার, ডাউন টাউন। ভিতরে উষ্ণ আলো, হালকা জ্যাজ মিউজিক আর দামি বোতলের সুবাসে মোড়ানো পরিবেশ। কাঠের ফ্লোর আর ক্রিস্টাল ঝাড়বাতির আলোয় ঝলমল করছে পুরো ঘরটা। বার কাউন্টারে নানা দেশের দামি মদের শাড়ি, বাতাসে গন্ধ আছে হুইস্কির, তবুও রোজকারের মতো আজ এক ধরনের ভারী নীরবতায় ঢাকা। শিকাগোর এই ফেব্রুয়ারির হিমেল রাতে প্রাইভেট বারের জানালার পাশে বসে আছে এক অন্যরকম জায়ন চৌধুরী। শুধু মনের ভেতর নয়, চেহারাতেও লেগেছে সময়ের ছাপ, তবে তা ক্ষয়ে যাওয়া নয়, বরং আরও প্রখর হয়ে ওঠার। তার গায়ের রং এখন আগের চেয়ে আরও উজ্জ্বল, চামড়ায় লেগে থাকা সতেজ দীপ্তি আর কঠিন যত্নের ছোঁয়া। বুঝতে বাকি থাকে না নিজের শরীরের প্রতি এই মানুষটা এখনও ভীষণ সচেতন। বয়স ছুঁই ছুঁই করছে ৩২, তবুও সেই অনন্য সৌন্দর্য, তার উপস্থিতি আজও তীক্ষ্ণ, তীব্র আর ঠিক তেমনই ধ্বংসাত্মক। সাদা ফ্রেমের এক জোড়া ট্রান্সপারেন্ট চশমা শোভা পাচ্ছে তার চোখে, যা তাকে দিচ্ছে এক প্রাপ্তবয়স্ক মানুষের ড্যাশিং লুক। চুলগুলো ব্যাকব্রাশ করা, জেল দিয়ে সযত্নে গোছানো, মাথার নালে যেন আলো পড়ে তার কেশরেখায়। শার্টের হাতা কুনুয়ে নিচ পর্যন্ত গুটিয়ে রাখা, আর সেই ফাঁক দিয়ে বেরিয়ে থাকা হাতের উঁচু ভেন্স তাকে আরও পুরুষালী, আরও রহস্যময়ী করে তুলেছে। হাতের কবজি জুড়ে থাকা এক দামি ঘড়ি আর সিগারেটের গন্ধে তার চারপাশে গড়ে উঠেছে এক গভীর পরিণত চরিত্রের চেহারা, যা দেখলেই কারো বুক ধক করে উঠবে। হুইস্কির গ্লাস ঠোঁটে তুলল সে, চুমুকতে অল্প করে ঢেলে দিল নিজের গলায়। তরলের উত্তাপ গলার ভিতর দিয়ে নেমে গেলে তা অ্যাডামস অ্যাপেলটা একবার উপনিচ করল নিঃশব্দে। সেই দৃশ্য, সেই মুহূর্ত যে কোনো নারীর হৃদয় দুর্বল করে তোলার জন্য যথেষ্ট। চেহারায় ওই উজ্জ্বলতার আড়ালেও লেগে গেছে আরও কিছু অন্ধকার চিহ্ন। সিগারেটের তামাটে ছোঁয়া, ঠোঁটে চোখের নিচে হালকা ছায়া, আর প্রতিদিনের সেই অভ্যস্ত ধোঁয়া। আগে যেখানে দিনে একটা সিগারেট খেত, এখন সেখানে নির্দ্বিধায় ৫-৬টা পুড়িয়ে ফেলছে, ঠিক যেমন করে ধীরে ধীরে পুড়িয়ে ফেলেছে নিজের ভেতরটা। জায়ন এখন এক নিখুঁতভাবে ভাঙ্গা মানুষ, যার গড়ন যতটা পরিপাটি, তার ভেতরটা ঠিক ততটাই অগোছালো। আর সেই অগোছালো মনে জমে আছে তিয়াশার ফেলে যাওয়া প্রতিটি নিঃশ্বাস, তিয়াশাকে ছোঁয়ার সেই অনুভূতি, যা মনে পড়লে যেন কুকড়ে খাই তাকে। এই ৩ বছরে বদলায়নি তার মনের অনুভূতি, বদলেছে শুধু নিজেকে। জ্বালিয়ে চলেছে প্রতিটা রাত, ভুলতে পারেনি এক মুহূর্ত তার প্রাণপ্রিয় কিশোরীকে, বরং বারংবার হানা বেঁধেছে তার মনে। বরাবরের মতো জায়নের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জেমসও তার সঙ্গে এসেছে বারে। সবসময়ের মতো আজও দায়িত্বশীল, হাসি খুশি, এক মজার মানুষ ঠিক ছায়ার মতো অনুসরণ করে চলেছে সে। জেমসের মা বাংলাদেশি, কিন্তু বাবা আমেরিকান, তাই তার বাংলা বুঝতে কোনো অসুবিধা হয় না। তবে আজ জেমস একা নয়, সঙ্গে এসেছে এক বিদেশিনী মেয়ে, জায়নের অফিসে বেস্ট এমপ্লয়ি। জেমসই তাকে সঙ্গে নিয়ে এসেছে। চোখে পড়ার মতো উপস্থিতি তার। গাঢ় লাল রঙের বডিকন ড্রেস, যেটা হাঁটুর উপর উঠে এসেছে। চামড়ায় আটা সেই পোশাক যেন শরীরের প্রতিটি রেখাকে প্রকাশ করে দিচ্ছে স্পষ্টভাবে। চুল খোলা, ঠোঁটে হালকা চকচকে লাল লিপস্টিক, চোখে ঘন কাজল আর আত্মবিশ্বাসে ভরা হাঁটা।
পুরো চেহারাতেই এক ধরনের পুরুষদের প্রলোভনের আমন্ত্রণ। সে আসার পর থেকে নজর ছিল জায়নের দিকে। নরম গলায় হাসি ছুড়ে দিচ্ছিল, চোখে ছিল রাখার চেষ্টা। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এসে বসেছিল জায়নের পাশে, চোখে ইচ্ছাকৃত আকর্ষণ, ঠোঁটে লাল হাসি। এক হাতে চুল সরিয়ে কান ছুঁয়ে দিল, অন্য হাতে জায়নের হাতের পাশে নিজের আঙ্গুল ছুঁয়ে রাখল। তার ঠোঁট থেকে ভেসে এলো এক কোমল গন্ধ আর নরম স্বরে বলা, ইউ লুক লোনেলি টুনাইট বস। জায়ন গ্লাসটা নামিয়ে রাখলো ধীরে, কোনো শব্দ না করে মেয়েটির দিকে তাকালো। তার মুখ স্থির, ঠোঁট বন্ধ, কিন্তু চোখে যেন আগুন। চোখের গভীরতায় স্পষ্ট রাগ, তীব্র বিরক্তি আর অসম্মানিত হবার ক্ষোভ। এক মুহূর্ত চুপ করে থেকে গলা নামি দাঁতে দাঁত পিষে বলল, Miss Julie, if you dare to touch me again, I will forget you are a woman. If you don't want to lose your job, then don't try to seduce your boss. Do you understand? জুলি ভয়ে কেঁপে উঠল। সে জানে তার বস কতটা কঠিন, নিজেকে প্রস্তুত করে এমন এক কঠিন নিয়মতান্ত্রিক রূপে, যার কাঁধে দায়িত্বর ভার আর চোখে জ্বলন্ত সিদ্ধান্তের ছোঁয়া। অফিসে তার আগমনে যেন সময় থমকে যায়, আর প্রতিটি এমপ্লয়ির নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। কারণ আবরার জায়ন চৌধুরীর সামনে ভুলের কোনো জায়গা নেই, আর মিথ্যা তার চিরশত্রু। কিন্তু জুলি তবুও এক নিঃশব্দ গভীর আশায় চেষ্টা করে গিয়েছিল, যদি তার লোভনীয় সৌন্দর্যে এই কঠিন মানুষটাকে গলিয়ে ফেলা যায়। কিন্তু সে জানে না, এই পুরুষ কোনো নারীসুলভ চাহনিতে গলে না। তার এই কঠিন চোখের পেছনে লুকিয়ে আছে এমন কারো স্মৃতি, যার হাসিতে লুকিয়েছিল এক পৃথিবী শান্তি। এই কঠিন হৃদয়ের পেছনে আছে এক তার প্রাণপ্রিয় কিশোরীর ছায়া, যে তার হৃদয়টা চুরমার করে দেবার পরও তবুও যার নিঃশব্দ সৌন্দর্যের কাছে জুলি সম্পূর্ণ তুচ্ছ। জুলির সাজানো শরীর তার কাছে মূল্যহীন, কারণ তার মনে এমন কাউকে বসিয়েছে যার ছোঁয়া কল্পনায়, আর যার উপস্থিতি প্রতিদিন তাকে জ্বালিয়ে মারে। ফেলে আসা সেই রাত যা তাকে পুড়িয়ে চলেছে। মেয়েটি মাথা নিচু করে পিছিয়ে গেল আস্তে আস্তে। জান চোখ ফিরিয়ে জানালার দিকে তাকালো, জেমসের দিকে, যে চাহনিতে জেমসও খুব ঘাবড়ে গেল। হুঙ্কা দিয়ে সামনে কাউন্টারটায় এক থাপা দিয়ে বলে উঠল, যে আওয়াজে কেঁপে উঠল আশেপাশের লোকজনও। কতবার বলেছি তোমায় যে আমার সামনে কোনো মেয়েকে আনবে না? Say how many times I told you? If you don't want to listen to me, you can resign. এই বলে সে গটগট করে বেরিয়ে গেল বাইরের দিকে। পার হয়ে গেল সেই লম্বা বিশাল ভারী দরজাটা পেরিয়ে, যেটা শব্দ যেন তখন থেমে গিয়েছিল তার পদক্ষেপের সামনে। জেমস খুব ঘাবড়ে আছে, মনে মনে ভাবছে, এই জুলি নামক প্যারাটা কোথায় যে কেন সে রাজি হয়েছিল আল্লাহ জানে। আর তার স্যার আবরার এরই বা মেয়েতে এত অ্যালার্জি কেন বুঝে পায় না সে। এই ভাবতে ভাবতে সে দ্রুত পায়ে জায়নের পেছন পেছন ছুটছে। আকাশটা নীল, হালকা ধোঁয়ায় ঢাকা। হিমেল ছোঁয়া যেন বাতাসে জমে আছে। এখনও শীত পুরোপুরি কাটেনি, আবার বসন্ত ঠিক পুরোপুরি আসেনি। বিকেলের দিকে রোদটা নরম হয়ে আসে, চোখ জ্বালায় না, বরং গায়ে একরাশ শান্তি মেখে যায়। গাছের পাতাগুলো রোদে ঝলমল করে, তবুও হালকা হাওয়ায় মাঝে মাঝে একটা দুটো শুকনো পাতা মাটিতে ঝরে পড়ে, ঠিক যেমন কারো না বলা কথা পড়ে থাকে বুকের জমিনে। ফাগুনের আগমনী সুরে ফুলে ফুলে ভরে উঠেছে কৃষ্ণচূড়া আর শিমুল গাছ, আর বাতাসে লেগে আছে এক অদ্ভুত মাটির গন্ধ, যেন কোনো পুরনো স্মৃতি ঘুরে বেড়াচ্ছে পরিচিত উঠোনে। রাস্তার ধারে গরম বাদাম আর চা আর পিঠার গন্ধ ছড়ায়। এই সময়টাই যেন সবচেয়ে আপন, সবচেয়ে আবেগঘন, কারণ এই মাস জুড়ে ঋতুর পালাবদল নয়, এই মাস ভাষার, ভালোবাসার আর অপেক্ষার। এই অপেক্ষায় বসে আছে চৌধুরী বাড়ির প্রতিটা মানুষ তাদের বড় ছেলে জান চৌধুরীর জন্য। এখন যে হাজার হাজার মাইল দূরে, তবুও মা চাচিদের হৃদয়ের সবচেয়ে কাছে। এবার বিদেশে যাওয়ার পর থেকে সে আর আগের মতো নেই, না ফোন করে, না খোঁজ নেয় নিয়মিত। বাসা থেকে কেউ কল করলেই কণ্ঠে ঠান্ডা সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? সাবধানে থেকো। ব্যাস, আর কিছু না। আর বাড়ির কর্তাদের সঙ্গে কোনো কাজ ছাড়া অন্য কোনো কথা বলে না, নিজের বাবার সঙ্গেও না। কথা যা হওয়ার তা একমাত্র ইউভি, আকাশ
আর তার প্রাণের বন্ধুদের সাথে। বাড়ির ফোন তো বেশিরভাগ সময় ধরে না, মাঝে মাঝে শুধু রুহিনা বেগমকে ফোন করে একটা দুটো প্রশ্ন। শরীর কেমন? প্রেশার ঠিক আছে তো? তারপর আবার নিস্তব্ধতা। মেহজাবিন বেগম দিন দিন ভেঙে পড়ছেন। এই ছেলেটা তো এমন ছিল না, আগেও তো বিদেশে গেছে, কই এমন তো করেনি যে প্রতিদিন মা চাচি ফুপু সবার খোঁজ না নিয়ে থাকতে পারতো না। তাহলে এখন কেন এমন? উনি ভাবেন নিশ্চয়ই বৃষ্টির জন্যই এই ছেলেটা এতটা বদলে গেছে। ভেবেছেন ছেলেটা হয়তো এখনও সেই অতীত ভালোবাসার ভারে ভেঙে পড়ছে, তাই কারোর সঙ্গে স্বাভাবিক হতে পারছে না। সেই ভেবে ছেলেকে আবার বিয়ের কথা বলতে গেলে ছেলে ফোন কেটে দিয়ে আবার কদিন ফোন ধরে বন্ধ করে দেয়। তাই ছেলেকে এখন বিয়ের কথা বলে ছেড়ে দিয়েছে, কিন্তু কেউ জানে না এই দূরত্বের কারণ বৃষ্টি নয়। এই নীরবতার পেছনে রয়েছে রোদ, একটা নাম, একটা মুখ, যার কথা শুনলেই ভেতরটা কেঁপে ওঠে জায়নের। সে জানে বাসায় বেশি কথা হলে চোখ বন্ধ করলে যার মুখ ভেসে ওঠে সেই প্রেয়সীর নাম কেউ না কেউ ঠিকই উচ্চারণ করবে। আর সে শুনতে চায় না সেই নাম, সে চায় না তার ভালোবাসার সেই নিষিদ্ধ অনুভব, তার একমাত্র প্রণয় কোনো পরিণতি ছাড়াই তার সামনে আবার দাঁড়িয়ে যাক। জায়নের এই না বলা ব্যথা, এই পালিয়ে যাওয়া, এটা নিঃশব্দ আত্মরক্ষা, যার বোঝা আজও কেউ বুঝে উঠতে পারেনি। এই দহনের আগুনে আজ 3 বছর ধরে জ্বলে পুড়ে মরছে তিয়াশাও। মেয়েটা হঠাৎ করেই কেমন বদলে গেছিল, সেই বদল নজরে পড়েছিল বাড়ির সবার ব্যক্তির চোখেই। বৃষ্টির নাম এখন আর কেউ চৌধুরীর বাড়িতে তোলে না। এ বাড়ির দেওয়াল জানে যে নামটা একদিন ঘরে বাতাসে ভেসে বেড়াতো, আজ সেটাই নিষিদ্ধ, কারণ প্রান্তিক সাহেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নাম উচ্চারণ করবে তাকে বাড়ি ছাড়তে হবে। ইউভি নিজে থেকে বহু চেষ্টা করেছে বৃষ্টিকে খুঁজে পার, তবু কোনো হদিস মেলেনি। এই খোঁজার পেছনে নির্দেশ কিন্তু এসেছিল বিদেশ যাওয়ার আগে জায়নের কাছ থেকেই। সে নিজেই বলেছিল ইউভিকে সে যেন বৃষ্টিকে খোঁজে, শুধু ইউভিকে না বলে গেছিল তার বন্ধুদেরও। তিয়াশা এখন ব্র্যাক ইউনিভার্সিটির 1ম বর্ষের ছাত্রী। সে আর আগের মতো নেই, রূপে এসেছে পরিপক্কতা, চেহারায় যৌবনী দীপ্তি। এখন সে আর পিচ্ছি নেই, তবে জায়নের পাশে এখনও পিচ্ছি লাগবে। শরীর জুড়ে এক অভিজাত নারীত্বের প্রকাশ। এই চেহারায় এমন এক সৌন্দর্য আছে যা চাইলে যে কোনো পুরুষকে মুগ্ধ করে ফেলতে পারে, হাঁটু গেড়ে বসিয়ে প্লিজ বলাতে পারে যে কোনো পুরুষকে। কিন্তু কোনো পুরুষের চেয়ে তার আশেপাশে আসারও নির্দেশ নেই। ইউনিভার্সিটির সব ছেলেরা তাকে খালামণি বলে ডাকে। সে বুঝে উঠতে পারে না ভার্সিটি বড় ছোট সব ছেলেরাই কেন তাকে খালামণি বলে। বিনা মার্কসে ভার্সিটিতে যাওয়া নিষেধ তিয়াশার, আর এইসব নিষেধ ইউভির তরফ থেকে এসেছে। কই আগে তো এত নিষেধ ছিল না। তিয়াশার জায়ন একে অপরের মুখ দেখেনি এই 3টে বছর। সে যদি জানতো তার প্রাণপ্রিয় রমণীর এই নতুন রূপের কথা, তাহলে হয়তো তার এই উপেক্ষার আসসালামু আলাইকুম হয়ে যেত। কিন্তু শুধু তিয়াশাই নয়, বদলে গেছে অনন্যা রাত্রিও। সে এখন অষ্টাদশে পাদ রাখা এক সম্ভাবনাময় কিশোরী। তার চোখে মুখে ফুটে উঠেছে এক নিঃশব্দ আকর্ষণ, সৌন্দর্যের জৌলতা ফুটে উঠেছে তার শরীরে। রায়ান ও অনন্যা এই বছরই এইচএসসি দেবে। সেই কিউট রায়ান এর মুখে এখনও শিশুসুলভ কোমলতা টিকে আছে। বদলেছে তার চোয়ালের গঠন বলে দেয় সে বড় হয়ে উঠেছে, ধীরে ধীরে পুরুষ হয়ে উঠছে। চোখ দুটো বড় গভীর, যেখানে কৌতূহলের সাথে মিশে থাকে একরাশ চাপা চিন্তা। ইউভি এখন পুরোপুরিভাবে অফিসের হাল ধরেছে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এখন তার দায়িত্বে গম্ভীর, পরিণত এবং সিদ্ধান্তে দৃঢ়। সঙ্গে আছে আরও একটি গুরু দায়িত্ব। আকাশ এখন MBBS ফাইনাল ইয়ার, তার সামনে শুধু ইন্টার্নশিপ বাকি, আর এরপরই শুরু হবে হাসপাতাল জীবনের নতুন অধ্যায়। আর ছোট্ট মারিয়া, সে এখন কিশোরী বয়সে ধাপে, 8ম শ্রেণীতে পড়ে। কাঁধে ব্যাগ, চোখে স্বপ্ন, আর মুখে এখনও সেই চঞ্চলতা যা একদিন চৌধুরী ও খানবাড়ির উঠানে ভেসে বেড়াতো। ভাইয়া আমার একটু ভালো লাগে না তোমার এই রোজ দিয়ে আসা নিয়ে আসা। তিয়াশার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। কেন? ড্রাইভার চাচার সঙ্গে গেলে কি এমন হয়? ইউভি একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখলো। আমার নিজেরই বিরক্ত লাগে বনু।
তিয়াশার চোখ দুটো এক ধরনের অভিমানী চিকচিক করে উঠল। ভ্রু কুঁচকে তাতে দাঁত পিষে বলল, বিরক্তি লাগে, তাও কেন যাও? ইভি চোখ বুজে ভেতরে ভেতরে গুমড়ে উঠল। যাই কি আর সাধে, নিজের ভালোবাসার রাফা দফা না হয় তার জন্যই যাই। জানি না কবে এইসব প্যারা বিদায় হবে আমার জীবন থেকে। ওই কাগজটা যে কেন দিতে গিয়েছিলাম কে জানতো। ভাইয়া কাগজের এইসব লিখে রেখেছে। এই বোনের পেছনে সময় দিতে দিতে নিজের ভালোবাসার প্রস্তাবটা আর এই জন্মে দিতে পারবো কিনা আল্লাহ জানে। ও আল্লাহ, এসব থেকে একটু মুক্তি দাও। আরে ভাইয়া, কিছু বলো না কেন? তিয়াশার গলা এবার একটু কোমল কিন্তু স্পষ্ট প্রশ্নবোধক। কি বলবো? বেশি না বকে চুপ করে থাকতো। ইভির কণ্ঠে এক ধরনের ক্লান্তি। তিয়াশা কিছুক্ষণ চুপ থেকে ধীরে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, উনি কেমন আছেন? এই কথাটা যেন হঠাৎ করে ভারী করে দিল চারপাশের বাতাস। ইউবির মুখে এক গভীরতা নেমে এলো। কি বলবে সে? একদিকে প্রিয় বোন, অন্যদিকে প্রিয় ভাই। সেই মানুষ যার নামটাই এখন চৌধুরী বাড়িতে শোনা যায়, দেখা যায় না। সে তো না পারে এদিকে কিছু বলতে, না পারে ওদিকে কিছু বলতে। পড়েছে এক জ্বালায়, এক ঠোক করে। তবু বোনের চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ভালো। এইটুকু শব্দে যেন পুরো গাড়িটা নীরব হয়ে গেল। তিয়াশা মুখে হাত রেখে গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দিকে তাকিয়ে রইল চুপচাপ, অভিমান আর না পাওয়ার এক মিশ্র অনুভূতিতে। গাড়ি এসে থামলো ভার্সিটির সামনে। তিয়াশা গাড়ি থেকে নামার আগে রোজগারের মতো পরে নিল মাস্কটা। আমি এসে ফোন করা না পর্যন্ত যেন ভার্সিটির গেটের বাইরে বেরোবি না। তিয়াশা বিরক্ত হয়ে যেতে যেতে বলল, জি ভাইয়া। ক্লাসরুমে যেতে দেখা হলো আরোহী ও পরীর সঙ্গে। রুবিনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছে, তাই এখন 4 বান্ধবীর মধ্যে এই 3 জনকে দেখা যায়। বুঝলি দোস্ত, তোরে দেখলেই আমার করোনা পেশেন্ট মনে হয়। আরোহীর এই কথাই তিয়াশা বিরক্তি স্বরে বলে উঠল, শুধু তোর না, আমার নিজেরে করোনা পেশেন্ট মনে হয়। পরী একটু হেসে বলে উঠল, তোরে দেখলে আমার শুধু করোনা পেশেন্ট না, আরো অনেক কিছু মনে হয়। তিয়াশা এবার একটু রেগে গিয়ে বলে উঠল, মানে? আরোহী তিয়াশার কাঁধে হাত দিয়ে বলল, মানে আমি বলতেছি শোন, 2 বছর পড়লি মহিলা কলেজে, তোর জ্বালায় আমার আব্বুও ওই মহিলা কলেজেই পাঠালো। এই যে তুই হাতে ফোন তো পাইছিস, কিন্তু ফোনে কোন পোলার নাম্বার নাই। তাও তোর ভাইয়া 2 দিন বাদ বাদ চেকিং দেয়। ফেসবুক একটা খুলছিস যাতে তোর কোনো পিক নাই, ওই ফেসবুকে একটাও পোলা নাই। ভার্সিটির আড্ডামরা পোলাগুলোও তোরে খালামুনি কইয়া ডাকে। রাস্তার পাশে দাঁড়াই ফুচকা খাওয়াটুকুও তোর বন্ধ। তো তোর কি মনে হয় তুই কোন নর্মাল লাইফে আছোস? আই তুই বেশি বকিস না, নাহলে আমার আকাশ ভাইরে বিচার দিব। তোর ভাইয়া আগে পইরা নি, তারপর বিচার দিস। এটা প্রপোজটা পর্যন্ত করে না, এদিকে আবার কোন পোলার লগে আমার সেটিং পর্যন্ত দিতেছে না। এবার এও যে ভার্সিটির সব পোলাগুলো আপু কইয়া ডাকে, এটা ভুলি কি করে? হায় আল্লাহ। হ্যাঁ, এই 3 বছরে বদলেছে অনন্যা আকাশেরও সম্পর্ক। একটা ছেলে এসে একগাল হেসে তিয়াশার সামনে দাঁড়ালো। তিয়াশা শুনেও যেন লজ্জা পেল না, বরং ভিতরে ভিতরে একটা অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল তাকে। কারণ সে জানে তার ফেসবুক আইডি নিয়ে কেউ নাড়াচাড়া করে, তাই ইচ্ছে করে কোনো ছেলে এসে অ্যাড করতে চাইলে মানা করে না। এরকম হয় প্রায়, অনেকেই আইডি চায়, মেসেজ দেয়, অ্যাড করে, কিন্তু বাসে ফিরে ফ্রেন্ড লিস্টে গিয়ে খুঁজলে তাদের কোনো অস্তিত্বই মেলে না। তিয়াশা মুচকি মুচকি হাসে আর বলে, আমার কথা শুনতে পর্যন্ত চায় না, আবার আমার ফোন ল্যাপটপ হ্যাক করে রাখেন বাঘের বাচ্চা। একবার সামনে পাই না, দেখাবো নিজের বাঘিনীকে ছেড়ে যাওয়ার মজা। তবু আছে হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই। নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, এটা আমার আইডি ভাইয়া। ছেলেটার সঙ্গে সঙ্গে অ্যাড করলো। তিয়াশাও অ্যাকসেপ্ট করে ফেলল। একটা মিষ্টি অভ্যাসে তার শখের পুরুষের ছোঁয়া পাই এসবের মধ্যে। তার আইডি ওপেন হয়ে আছে কোনো এক বিশাল স্ক্রিনে, পাশে আছে আরও অনেক স্ক্রিন। হালকা ডিম লাইট আলো ঘরের ভেতরে বসে থাকা এক জ্বলন্ত দৃষ্টির সামনে। হঠাৎ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা সেই দৃষ্টির মালিক ঠোঁট উল্টে হেসে উঠল। একটা কাটার মতো কণ্ঠে বলল, করো অ্যাড, যতজন পারো ততজনকে অ্যাড করো। তবুও একজনেরও আইডি খুঁজে পাবে না। তাদের আইডি থাকলে তো খুঁজে পাবে জান। তার চোখ দুটো তীব্র ঠান্ডায় ভরে উঠল, আর সেই হাসির তলায় জমে রইল অদ্ভুত এক অভিমান, নাম না নেওয়া এক অভিমানের ভালোবাসা। এক নরম সন্ধ্যার আলো, আর চৌধুরী বাড়িতে যেন হঠাৎ করে খুশির হাওয়া বইছে। সবার চোখে মুখে হাসি, যেন বহুদিন পর মন খুলে নিঃশ্বাস নিচ্ছে
এই বাড়ির বাতাস। প্রান্তিক সাহেব, পনই সাহেব আর মেহেজাবিন বেগম, যাদের চোখে মুখে খুশির রেখাটা যেন একটু বেশি স্পষ্ট। অন্য দিনের তুলনায় আজকে ওনাদের হাসি অনেক গভীর, অনেক সত্যি। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইউভি। সবাইকে একসঙ্গে এত খুশি দেখে তার নিজের মনটা ভরে উঠল এক ধরনের প্রশান্তি, যেটা দীর্ঘদিন ধরে তার মনে ছিল না। প্রাণ জুড়িয়ে গেল, চোখ চলে গেল অনন্যার দিকে। অনন্যা তাকিয়েছিল তার দিকেই, চোখে একরাশ মিষ্টি নিশ্চুপ হাসি। ইউভিও একটু মুচকি হাসি দিল। না বলা অনুভূতির ছায়া লেগে রইল চোখে। সে হয়তো এখনো মুখ ফুটে বলেনি অনন্যাকে কিছুই, তবুও অনন্যা বোঝে তার ইউভি ভাইয়ের চোখে সে কেমন করে জায়গা করে নিয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনন্যার ভেতরও বুঝে ফেলার বয়স এসে গেছে। ইউভির অদৃশ্য যত্ন, নীরব দায়িত্ব, নিঃশব্দ দেখা সবই টের পায় সে। একটা মেয়ে খুব ভালো করে টের পায় কে তাকে কিভাবে দেখে, কে তার নাম না নিয়েও তাকে নিজের করে রাখতে চায়। ইউভি অনন্যার কাছে এসে বলল, কি হয়েছে রে পাখি, সবাই এত খুশি কেন? জানি না ইউবি ভাইয়া, আমি তো এইমাত্রই নিচে আসলাম। ইউভি আবারও একটু মুচকি হাসলো, কারণ সে জানে অনু প্রতিদিন এই সময় তার জন্য নিচে নামে। ইউভি এদিকে আয় না বাবা একটু। প্রান্তিক সাহেবের ডাকে পিছন ফিরে বলল, জি বড় আব্বু। এদিকে আয়, বস। কিছু বলবো বড় আব্বু? মেহজাবিন বেগম বলে উঠলেন। হ্যাঁ বলবো বলেই তো ডাকলাম রে বাবা। ইউভি রুহিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু একটু পানি হবে? একটু হাসি মুখ নিয়েই বললেন, হ্যাঁ রে, তোর ছোট আম্মু তোর জন্য শরবত আনতে গেছে। মেহজাবিন বেগম মুখে খুশির পরশ ছড়িয়ে বলে উঠলেন, আমাদের অয়ন বিয়ে করতে চেয়েছে বুঝলি। কথাটা শুনি ইউভি মনে মনে বলল, যাক বাঁচা গেছে, একজন তো বিদায় নিল, কিন্তু মালটা কে ছিল কই দিন? যাক বাবা, বিয়ে করে আমার প্যারা লিস্ট দিয়ে বিদায় হোক। এর মধ্যে শ্রেয়া বেগম শরবত এনে দিল ইউভিকে। ইউভি একটু খুশি হয়ে বলল, বেশ, খুব ভালো কথা বড় আম্মু, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও আয়নকে। তো মেয়ে কোথাকার বড় আম্মু? এই বলে শরবতটা ছুঁয়ে নিল তার ঠোঁটের সাথে। মেয়ে আবার কোথাকার? আমাদের বাড়ির, আমাদের তিয়াশা আম্মু। ইউভি একটু অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ও ভালো কথা। কিন্তু কথাটা মাথায় পুরোপুরি ঢুকতেই যেন মাথার ভেতর ঘন্টা বাজলো। চোখ বড় বড় করে তাকিয়ে এক ঝটকায় সোফা থেকে উঠে চিৎকার করে উঠল, কি? এই বলে মুখের জুসটা এক চুমুকে গিলে ফেলতে গিয়ে হাতে পায়ে গরম ঠান্ডা একসাথে লাগলো। কাশতে কাশতে মুখ ভর্তি জুস চারিদিকে ছিটকে পড়ল। মনে মনে বিড়বিড় করলো, আমি শেষ। একটা মাত্র মুহূর্তেই যেন সবকিছু পাল্টে গেল ইউভির ভিতরে। চারিদিক হঠাৎ কেমন ঝাপসা হয়ে এলো। ঘরটা যেন ঘুরে ঘুরে কানের পাশে একটা ভারী গুঞ্জন তুলে চলেছে। তাজা সন্ধ্যার বাতাসটাও এখন কেমন যেন হয়ে বুকের উপর চাপ দিচ্ছে। চোখ বড় বড় হয়ে গেছে ইউভির, তাতে যেন গর্জে উঠছে এক অজানা ভয়ে। ভয়ে বারবার ঢোক গিলছে, কুকড়ে যাচ্ছে। এই ভেবে অয়ন বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। হায় আল্লাহ, যেখানে কোনো ছেলের নিঃশ্বাস আমার বোনের আশেপাশে আসা বারণ, সেখানে বিয়ের প্রস্তাব, তা আবার ওই বেটা অয়ন। চারপাশের আলোটাও এখন কেমন কালচে লাগছে, যেন একসঙ্গে হাজারটা মেঘ এসে তার মাথার উপর ঢেকে দাঁড়িয়ে গেছে। মাথার ভেতর কেবল শব্দ বাজছে, অয়ন, তিয়াশার বিয়ের প্রস্তাব। আমি শেষ। আমার হৃদয় পাখিরে নিয়ে পালাই যাব। ভাইয়া যদি জানে বিয়ের প্রস্তাব এসেছে, তাহলে আর আমার শরীরে জান থাকবে না। ভাইয়া দেখবে না কে পাঠালো, কি করে আসলো। উনি তো শুধু দেখবেই আমি থাকতে বাড়ি পর্যন্ত এই প্রস্তাব আসলো কি করে। ও আল্লাহ, আমারে বাঁচাও। এই বিয়ের খবরটা যেন এইটা বিয়ের খবর না, এটা আমার জীবনে জানাজা পড়ানোর খবর। খুশি হয়েছিলাম পরিবারের খুশি দেখে। হাদা অয়ন, নিজে তো মরবি, সঙ্গে আমাকে নিয়েও মরবি। তোর কি হয় বলতো, এরকম ভীষণ খাস মাঝে মাঝে? রুহিনা বেগমের কথাই হঠাৎই ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো ইউভি। নিজেকে সামলে নিয়ে একটু সাহস সঞ্চয় করে মৃদু স্বরে বলল, এই বিয়েটা হতে পারে না বড় আম্মু। তার মুখ থেকে এই কথা শুনে ঘরে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। সবে একে অপরের মুখের দিকে তাকালো। কি বলছে ইউভি? মেহজাবিন বেগম বিস্ময়ে জড়িয়ে গিয়ে বললেন, কি বলছিস তুই? কেন হতে পারবে না বিয়ে? সমস্যা কোথায়? ইউভি গিলে ফেলল নিজের হৃদয় তোলপাড়। সমস্যা যে আমারই, বড় ভাই তোমারই ছেলে বড়ম্ম। কিন্তু এই কথা বলার সাহস তো তার নেই। তবুও ঠোঁট তুলে নিল একটা অজুহাতে। বোনও অনেক ছোট,
এখনো তো ভার্সিটি শেষ করতে পারে নাই বড় আম্মু, এখনো ওর বিয়ে দেওয়ার সময় হয়নি। পাশে দাঁড়িয়ে অননার মুখও কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল তিয়াশার বিয়ের কথা শুনে। নিঃশব্দে ড্রয়িং রুম ছেড়ে উপরে চলে গেল তিয়াশার রুমের দিকে ছুটে। আর ঠিক তখনই গর্জে উঠলেন পনই সাহেব। হ্যাঁ, ভার্সিটি তো শেষ করতেই হবে, নইলে আরেকজনের মতো পরিবারের মুখে চুনকালি মাখাতে হবে। এই কথার ভিতরে ছিল চাপা রাগ, তিক্ততা, আঘাত, কিন্তু ইউভি আর চুপ থাকতে পারল না। রক্তে যেন আগুন উঠে বলল, কি বলছো আব্বু এসব? একজন করেছে বলে বনুও করবে, এরকম তো কোনো কথা নাই। এসব দৃশ্য দেখে প্রান্তিক সাহেব আর চুপ রইলেন না। এবার গম্ভীর স্বরে বলেন, তোমার অনুমতি চাইনি ইউভি, তুমি মেজো আম্মুর ভাই, জানা প্রয়োজন তাই জানিয়ে দিলাম। বাকি বোঝার জন্য তোমার এই বড় আব্বু আছে, আর মেজো আম্মুর পড়াশোনা বিয়ের পরও হতে পারে। প্রান্তিক সাহেবের এই কথায় ইউভি শুধু দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত দিয়ে মনে মনে ফিসফিস করে বলল, বড় আব্বু, আপনি নিজেও জানেন না এই সিদ্ধান্ত কত বড় ঝড় নিয়ে আসবে। ঠিক তখনই সবার কানে পৌঁছালো তাহসান সাহেবের গলা। সমস্যা কোথাও নেই বড় ভাবি, অয়ন খুব ভালো ছেলে, চট্টগ্রামে বসে এতদিন ব্যবসা সামলেছে, বাড়ির সবার খুব ভালো খেয়াল রাখে, আর তার থেকে বড় কথা অয়ন তোমার ভাইপো, তিয়াশা খুশি থাকবে ওর সঙ্গে। ইউভির মুখ কালো হয়ে গেল, আর কিছু না বলে বলল, তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তখন আমাকে এসব জানিয়ে কোনো লাভ নেই। এই বলে সে কটকট করে সিঁড়ি পেয়ে চলে যেতে লাগলো। যেতে যেতে সিঁড়ির মাঝখানে কানে ভেসে এলো প্রান্তিক সাহেবের গলা। পরশু শুক্রবার সবাই বাসায় থাকবে, রহমত তার ফ্যামিলি নিয়ে আসবে। সব ঠিক থাকলে ওই দিনই আকদ করে দেবো, বাসায় যেন থাকা হয়। আর পারলে তোমার বড় ভাইকে জানিয়ে দিও, সে তো আমাদের কলটা বন্ধ ধরে না। কথাটা শুনে ইউভি থমকে দাঁড়ালো, তারপর আবারও রওনা দিল নিজের ঘরের দিকে। চোখের মুখে অসহায় রাগের ছাপ। ছেলের এই বিয়েতে বিরক্তি দেখে মনটা খারাপ হয়ে গেল রুহেনা বেগম আর মেহজাবিন বেগমের। একটুখানি কান্না যেন ঝুলে রইল চোখের কোনায়। ও পাশে তিয়াশা নিজের ঘরে বুকসেলফে বই গোছাচ্ছিল। টিয়পু, গলা শুনতে তিয়াশা পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখলো আরোহী দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তিয়াশা ভুরকুচকে তাকিয়ে বলল, কিরে হাঁপাচ্ছিস কেন এইভাবে? অনু রুমে ঢুকেই বলে উঠল, তুমি জানো বাসায় কি চলছে? কি? তোমার বিয়ের কথা। প্রথমে তো বিশ্বাসই হলো না এই কথাটা। হেসে বলতে লাগলো মজা করার জন্য, আর কোনো কথা পাচ্ছিস না তাই না? একটা গাঁটটা দিলে সব ঠিক হয়ে যাবে। এই বলে আবারও বই গোছাতে লাগলো। কিন্তু আরোহীর এবারের কথাই যেন তার কিছুই মিথ্যা মনে হলো না। আল্লাহর কসম টিয়পু, অয়ন ভাইয়ের সাথে তোমার বিয়ের কথা চলছে। কথাটা শোনা মাত্রই সেই যেন বজ্রপাতের মতো নেমে এলো তার চোখে। তিয়াশার হাতে থাকা বইগুলো মেঝেতে পড়ে গেল। তার দৃষ্টি শূন্য, শ্বাস ভারী, ঠোঁট কেঁপে উঠল। মুখ দিয়ে একটাই শব্দ বের হলো, কি? আরোহী সঙ্গে সঙ্গে তিয়াশার হাত ধরে তাকে খাটে এনে বসালো। তিয়াশার সমস্ত শরীরে যেন এক অজানা কম্পন তৈরি হয়েছে। হৃদয়ে এক অস্থিরতা শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে, এক অনিশ্চিত আতঙ্ক। সে কখনোই ভাবেনি এমন খবর একদিন তাকে শুনতে হবে। শুনে বুকের ভেতর এমন ঝড় উঠবে, এই বিয়ের শব্দটা তো সে কল্পনা করেনি। ভুলে গেছিল একদিন তার পরিবার তার বিয়ের কথা ঠিক আলোচনা করবে। ভাবনায়ও আনিনি, বরং প্রতিটি দিন সে শুধু অপেক্ষা করছিল। তবুও পরিবারের সবাই এই সিদ্ধান্তে সম্মতি জানাচ্ছে, অথচ কেউ একবারও তার মনের ভেতরটা জানার চেষ্টা করল না। আর সেই নামটা উঠে আসছে, অয়ন। সেই অয়ন যাকে নিয়ে এত ভুল বোঝাবুঝির সামনে দাঁড়াতে হয়েছে, এখনও দাঁড়িয়ে আছে। ভুল বোঝাবুঝির কারণেই তো তাকে তার নিজের ভালোবাসার মানুষ তার থেকে হাজার মাইল দূরে থাকতে হচ্ছে। যার প্রতি তার অনুভূতি বেড়েছে ছাড়া কমেনি। গভীর গভীর অনুভবে আঁকড়ে ধরে আছে তাকে, যাকে ছুঁয়ে পাওয়ার পরও হারিয়ে ফেলেছে। তার ভালোবাসা এখন শুধু অনুভবের মধ্যে বাঁধা এক মানুষ, যার জন্য সে রোজ চুপি চুপি কান্না করে, জাতক পাখির মতো অপেক্ষা করে যেন একদিন, হ্যাঁ একদিন সেই মানুষটা আবার ফিরে আসবে কেবল তার জন্য। আর একবার সে যদি এসবের কথা জানতে পারে, এবার সত্যি সত্যি তাকে মেরে ফেলবে। তিয়াশার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। ঠোঁটের কোণে নিঃশব্দে জমে থাকা কান্নার ফোঁটা কাঁপতে কাঁপতে গড়িয়ে পড়ল খাটের চাদরে। এসবের মাঝেই অনন্যা এমন কিছু বলে উঠল যা শুনে তার চোখে মুখে আবারও যেন বজ্রপাতের ছায়া নেমে এলো। চায়ন ভাইয়া যদি জানতো এসব, তাহলে কি হবে ভাবতে পারছো আপু? তিয়াশা চমকে উঠল, তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ।
চোখে জ্বলে উঠল অজানা আতঙ্কের ছায়া, কণ্ঠটা কেঁপে উঠল। মানে মানে জায়ান ভাই জানলে কি হবে তাই ভাবছি। কেন? আপু আমি সব জানি, তাই এখন আর মানে কেন করে লাভ নেই। তিয়াশা ঘাবড়ে গেল। তার ছোট বোন সব জানে। তার গলার স্বর একটু কঠিন করে বলল, কি জানিস তুই? অনন্যা এবার মুখে এক গভীরতা নিয়ে বলল, যেদিন বৃষ্টি আপুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো, আমি তোমায় ডাকতে উপরে গিয়েছিলাম। তুমি তখন রুমে ছিলে না, ফিরে আসছিলাম। তখন হঠাৎ জায়ান ভাইয়ের রুম থেকে খুব জোরে একটা আওয়াজ আসে। আমি ভয়ে আশঙ্কায় এগিয়ে যাই, ভাবছিলাম কি হয়েছে, কিন্তু যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। জায়ান ভাই কাঁদছিল। ভাবা যায় আপু, জায়ান ভাইয়ের মতো কঠিন মানুষ তোমার সামনে কাঁদছিল দেখে একটু দাঁড়িয়েই রইলাম। তারপর সব শুনলাম, আর এটাও জানি জায়ান ভাইয়া কেন চলে গেছে। শুধু ভয়ে তোমায় কিছু বলতে পারিনি, না জিজ্ঞেস করতে পেরেছি। তিয়াশা কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। আবারও অনন্যা বলে উঠল, খুব ভালোবাসো ভাইয়াকে তাই না দিওপু? তিয়াশা অনন্যার দিকে তাকিয়েছিল নিস্তব্ধ চোখে। হঠাৎই যেন সমস্ত আবেগ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে অনন্যাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল। খুব ভালোবাসি রে বনু, ওনাকে একবার দেখার জন্য মনটা পুড়ে যায় আমার। রোজ রাতে ঘুমোতে গেলেই কেবল একটাই মুখ মনে পড়ে, শুধু একটাই নাম হৃদয়ে বাজে, জায়ন ভাইয়া। তার কণ্ঠে ছিল এক বিষাদে পোড়া স্বীকারোক্তি। অনন্যাও আর নিজেকে সামলে রাখতে পারল না। সে শক্ত করে বোনকে আঁকড়ে ধরল। এরপর যেন দুবনের মাঝখানে এক নীরবতা নেমে এলো, কিন্তু সে নিস্তব্ধতা ছিল কান্না আর স্বস্তির। জমে থাকা হাজার অপ্রকাশিত অনুভবের। দুজনে ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। মনে গভীর থেকে উঠে এলো না বলা অনেক গল্প, কষ্ট, দুঃখ, আশার ভালোবাসা, না পুরানো চিঠির মতো এক একটি বাক্য। এদিকে ইউভির মাথায় যেন আগুন জ্বলছে। একদিকে ভয় অবশ্যই উঠছে। সে পায়চারি করতে করতে ফোন লাগাই আকাশকে। কল রিসিভ হতেই ও পাশ থেকে আকাশের স্বাভাবিক কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ ভাইয়া বলো। ইউভি বিরক্ত স্বরে বলল, কি আর বলবো রে, আমি শেষ রে আকাশ, শেষ রে ভাই। আর মনে হয় অনুরা নিয়ে আমার বসন্তর বিলাস হবে না। আকাশ হেসে বলল, আরে বাবা এরকম ফ্যাচ ফ্যাচ করছো কেন? ঠিক করে বলো তো কি হয়েছে? ইউভি দাঁতে দাঁত চেপে বলল, অয়নের সঙ্গে তিয়াসের আকদের দিন ঠিক করা হয়েছে পরশু দিন। আকাশ প্রথমে বুঝতে না পারে। ও এই ব্যাপার। কিন্তু যখন বোধগম্য হলো। কি কি শোনালে ভাইয়া তুমি? মানে আমারও আর হলো না আবার জলপরীকে নিয়ে সমুদ্র সৈকত। এখন নিজেই ফ্যাস ফ্যাস করছিস? একটু আগে তো বানে ছড়াচ্ছিলি। ওপাশ থেকে ইউভি শুনতে পারছে আকাশের ঢোক গেলার আওয়াজ। ওদিক থেকে ভয়ে কাপা কণ্ঠে বলে উঠল, তো করবো না? ওই কাগজের কথা মনে নেই? ওখানে তো আমার নামও ছিল। জান ভাই তিয়াশার নামটা পর্যন্ত শুনতে চায় না। আমি একদিন বলতে গিয়েছিলাম আমায় প্রায় 3 মাস ব্লক রেখেছিল, কিন্তু আবার তিয়াশার জন্য লম্বা লেস দিয়ে গেছে। ভাবতে পারছো তুমি যদি এই কথা জানে কোনোভাবে আমাদের গর্দান দেবে বড় ভাইয়া? আমি কি একবার বলার চেষ্টা করব? ভাইয়াকে বলি আমরা জানি না বাড়ি দিয়ে ঠিক করেছি। আকাশ ওদিক থেকে ঠোঁট উল্টে বলে উঠল, কি যে বলো ভাইয়া, তুমি বলতে যাবে তিয়াশার নাম শোনার সঙ্গে সঙ্গে কল কেটে তোমায় ব্লক দেবে? পুরো কথা তো ব্যাটা শুনবে না। উনি তো ঠিক ভেবে বসে আছে ওনার জিনিস সিন্ধুকেই আছে। ইবি চিন্তায় কপালে নোনা জল দেখা যাচ্ছে, ভিজে উঠছে পরনের শার্টটাও। পরে জানে তো গর্দান দেবে। আকাশ একটু ভেবে বলল, আচ্ছা সাগর ভাই, আহান ভাই, পলাশ ভাইকে জানালে হয় না? ইভি আর দেরি না করে একসাথে 3 জনকে গ্রুপ কলে নিল। সঙ্গে ছিল আকাশও। গ্রুপ কলে রিসিভ হতেই ও পাশ থেকে আকাশ বলে উঠল, ওই দেখ ছোট ভাইয়ারা একসাথে, নিশ্চয়ই কোনো গ্যাঞ্জাম বাঁধাইছে, গ্রুপ কল দিছো। ইভি ঠান্ডা গলায় বলল, ঝামেলা এখনো হয়নি, তবে হবেই। আর সেই ঝামেলা তোমরা সবাই এক এক ফোঁটা করে পাবে, প্রস্তুত থাকো। পলাশ একটু চমকে উঠে বলল, মানে কি ভাই, এমন গভীর গলা কেন? আকাশ তখন মাথায় হাত দিয়ে বিরক্তভাবে বলল, মানে জিজ্ঞেস করুন পলাশ ভাই, আসল ঝড়টা এখনো উঠেইনি, তবে আমরাই মাঝখানে পড়ব। আহান ইতিমধ্যেই বিরক্ত হয়ে বলে উঠল, তোরা কেউ সোজা কথা বলবি না বুঝি? ঘুরিয়ে ঘুরিয়ে নাটক করছিস, সরাসরি বল কি হয়েছে। ইউভিয়া দেরি না করে পুরো ঘটনা বলল। সেই নীরবতা ভাঙল পলাশ, রীতিমতো গর্জে উঠল, শালার বাচ্চা নিজে তো বিদেশে তেজ মেরে গেছে, সঙ্গে আমাদের জন্য কুয়া খুঁড়ে গেছে, এখন আবার আকদ রেডি। এত তেজ আসে কই দিয়া আল্লাহ জানে।
সাগর, ব্যাটাকে ফোন দে তুই। একবার বল গিয়ে ওর প্রিয় রত্ন হাতছাড়া হইতে চলেছে। এদিকে রত্নের নাম শুনতে চায় না, কিন্তু নিজের সিন্ধুকে গুজে রাখতে চায়। সবাই ঢোক গিলে বলল, আমি কেন, তুই কর। পলাশ এবার একটু মাথা চুলকে বলল, আমি করব ভাই, আমার ফোনে তো ব্যালেন্স নাই। আকাশ তখন হেসে বলল, ভাইয়া, বড় ভাইয়ার এখন ফোন করতে ব্যালেন্স লাগে না, নেট লাগে। আর তুমি এই মুহূর্তেই তো নেটে ঝুলতেছো। সবাই যখন একে অন্যকে ঠেলাঠেলি করছে তখন আহান একটু রাগ করেই বলে উঠল, কারোরই করতে হবে না, আমি করছি সব। গাঁজাখড়ি ছাড় তোরা, ভিতুর দল কোথাকার। কালকে সকলকে কল দেব। আহান জানে এদের ভয়টা অমূলক নয়, কিন্তু জায়ন এমন এক পুরুষ যার চোখের দৃষ্টিতে যেন আগুন জ্বলে। তার হাতে আছে এমন কিছু যা মুহূর্তেই কাউকে তছনছ করে দিতে পারে। তবু কাউকে তো এগোতে হবে। মার্চের প্রথম দিক, শিকাগো শহরটা এখনও ঠান্ডায় মোড়ানো, তবে তুষারপাত কিছুদিন হলো থেমে গেছে। রাস্তায় বরফের সাদা চাদর আর নেই, কিন্তু বাতাসে এখনও হাড় কাঁপানো ঠান্ডার ছোঁয়া। গাছে পাতা ঝরা শীতল বাতাসে হঠাৎ হঠাৎ গাছের শুকনো ডালগুলো কাঁপতে কাঁপতে শব্দ তোলে, যেন নিস্তব্ধ শহরের নিস্তব্ধ আর্তনাদ। রাত 10টার দিকে জায়ন ফিরল নিজের অ্যাপার্টমেন্টে। তাকে দেখে বোঝা যায় সারাদিনের ক্লান্তি কাঁধে ঝুলে আছে। অফিসের টাইটা এক হাতে খুলে দরজাটা ঠেলে ঢুকে পড়ল 3 বেডের এই আধুনিক অ্যাপার্টমেন্টে। পুরো ফ্লোরটাই তার। বাড়ির ভেতরে ঢুকেই অটোমেটিক লাইট জ্বলে উঠল, ফ্যাকাশে উষ্ণ আলোয় ভরে উঠল পুরো ঘরটা। দেওয়ালে নিঃশব্দ আর্ট পেন্টিং, জানালায় সাদা পর্দা, একপাশে স্লাইডিং গ্লাসের দরজা। বাইরে থেকে শহরের আলো আধারি দেখা যায়। বসার ঘরে ধূসর সোফা সেট, তার পাশে একটা গ্লাস টপ সেন্টার টেবিল, দেওয়ালের পাশে বইয়ের রাখ, আর নিচে ছোট্ট হিটার চলতে চলতে উষ্ণতা ছড়াচ্ছে। রান্নাঘরে আধুনিক মিনিবার, ক্যাবিনেট আর এক কোণে রাখা কফি মেশিনটা সারাদিনের অপেক্ষায় ক্লান্ত। জায়ন সোফায় গা এলিয়ে দিল, একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, চোখ বুজে ভাবল, এই শহর, এই নিঃসঙ্গতা আর কতদিন। অপর হাতের ঘড়িটা খুলতেই পাশে রাখা ট্রেতে রাখলো নিজের ফোনটাও। নিঃশব্দে একটা মদের বোতল খুলে গ্লাসে ঢালো একটুখানি। বাইরে থেকে নিউ জার্সির আলো ঝলমলে শহরটা যেমনই হোক, এই বাড়ির ভেতর যেন এক নিঃশব্দ যুদ্ধের সৈনিক, যাকে কেউ দেখে না, কেউ বোঝে না। এর মধ্যে বেজে উঠল ফোনটা। স্ক্রিনে নাম উঠছে মা। না চাইতেও কলটা রিসিভ করলো। মা বলো। অপর পাশ থেকে মেহেজা বিন বেগম বলে উঠলেন, বাসায় ফিরেছ? হ্যাঁ, কিছুক্ষণ আগে। শরীর ঠিক আছে? মেজো মা, ছোট মা কেমন আছে? সবাই ভালো আছে বাবা। খেয়েছিস? ওখানে তো এখন রাত। জি, খেয়েই এসেছি। আচ্ছা, পরে কথা হবে, আমি খুব টায়ার্ড মা। শোন বাবা, একটা কথা ছিল জরুরি। বলো। কাল তো মেজো বলা হলো না, তার আগে জায়ন বলে উঠল, মা একটা জরুরি কল এসেছে, পরে কথা বলছি। এই বললে কলটা কেটে দিল। এক গভীর দীর্ঘশ্বাস ছাড়ল সে। দেহটা যেন আরও একটু ভারী হয়ে উঠল, চোখ দুটো হালকা লালচে। টেবিল থেকে হুইস্কির গ্লাসটা তুলে নিয়ে ধীরে ধীরে গেল জানালার পাশে। গ্লাসের ভেতর সোনালি তরলটা হালকা কাঁপছে, তার আঙ্গুলে কাঁপে। আর জানালার কাছে এসে ঠেকতেই ঠান্ডা জমাট কুয়াশার ছোঁয়া পেল হাতটা। জানালার ওপাশে শিকাগোর নিঃশব্দ রাত। রাস্তার আলো নিঃশব্দে জ্বলছে, দূরের গাড়িগুলো নিঃশব্দে চলাফেরা করছে। আর তার ভেতরে যেন অনবরত চলতে থাকা এক যুদ্ধ, এক হাহাকার। জায়নের ঠোঁটের কোণে ভেসে উঠল এক ফাঁকা হাসি। ছুতে ইচ্ছে করে, নিজের বুকে জড়াতে ইচ্ছে করে, কিন্তু শুধু ওই রাত মনে পড়ে। নিজের ভালোবাসা যদি অন্য কাউকে না দেখাতি, তাহলে প্রতি রাতে তোর চিৎকার শুনতে পেতাম। যেই চিৎকারের কারণ হতাম শুধু আমি, যার মাঝে ডুবে যেতাম আমি। এতদিনে তোকে আমার ব্লাড লাইনও গিফট করতাম জান, কিন্তু তোর তো অন্য পুরুষের ছোঁয়া চাই। দেখ, এবার কোনো ছেলের নিঃশ্বাসও যদি পড়তে দেই, এই 3 বছরে দেইনি, এখনো দেব না, কিন্তু তোকে যে আমিও ছোব না জান, বেঁধে রাখবো নিজের জালে। এই ভাবনার মাঝেই আবারও ফোনটা বেজে উঠল। দাঁতের দাঁত পিষে বলল, ফোন সারা পাষাণটারে নিয়ে ভাবতেও দেবে না, সারা লাইফের। স্ক্রিনে আহানের নামটা দেখেই মটকাটা চটে গেল। ফোন করার সময় পাস না? এত রাতে কি ফোন করেছিস?
আহান কানের পাশ থেকে ফোনটা সরিয়ে দিয়েছিল। যখন বুঝতে পেরেছে জায়নের গালি দেওয়া শেষ হয়েছে তখন বলল, ভাই এত গালি দিস না, সকালের নাস্তা সারি নাই, তোর এই গালি খেয়ে পেট ভরে যাবে। আর তোর এইখানে রাত, আমার তো সকাল ভাই। ভাট না বকে বলবি কি কি হয়েছে? এবার আহান আমতা আমতা করে বলল। সাহস নিয়ে বলতে তো এসেছিল, কিন্তু এখন তো আর বলতে পারছে না। আহানের পাশে রয়েছে সাগর, পলাশ, ইউভি ও আকাশও। এরই মধ্যে তোর পাশে কে রে আহান? হঠাৎ জায়নের গম্ভীর গলা আহানের কানে এসে লাগলো। আহান আবারও আমতা আমতা করে বলল, কই কেউ না। এই ফোন রাখতো, মাথা খারাপ করে দিচ্ছিস। আরে ভাই একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোর ইম্পর্টেন্ট কথা পরে বলবি, আমি এখন কোনো ডিস্টারবেন্স চাই না। এই বলে ফোনটা কেটে দিল। বেশ, তো বলতে গেছিলিস তো বললি না কেন? সাগর হেসে হেসে বলে উঠল। আহান রাগে গাল ফুলিয়ে জবাব দিল, আমি পারবো না বলতে বাবারে, আমি তো তাও বলতে গেছি, তোরা বল দেখি। এ নিয়ে কিছুক্ষণ চলল ওদের মধ্যে খানিকটা ঠাট্টা আর খুনসুটি, কিন্তু ভেতরে ভেতরে সবার বুকেই যেন জমে উঠছিল এক অজানা টেনশন। তিয়াশা মনমরা হয়ে বসে আছে বেলকুনির দোলনায়। হাওয়ার ঝাপটায় দোলনা হালকা করে দুলছে, কিন্তু তিয়াশার মন যেন একটু নড়ছে না। চোখ দুটো লাল, ফ্যাকাশে মুখ, ঠোঁট শুকিয়ে গেছে। কাল থেকে অননাথ থেকে বিয়ের খবরটা শোনার পর নিজের মুখটাই আয়নায় সহ্য করতে পারছে না সে। চুপচাপ বসে আছে, কিছু বলছে না, কারোর সঙ্গেও আর চোখাচোখি করছে না। বাড়িতে কিভাবে মুখ ফুটে কিছু বলবে সে সাহসও আর নেই তিয়াশার। যে ভালোবাসা এতদিন বুকের গভীরে রেখে দিন গুনে গুনে অপেক্ষা করেছে, তাকে একবার কেউ জিজ্ঞাসা পর্যন্ত করলো না। তাকে কি একবার জিজ্ঞেস করা যেত না যে সে এসবে রাজি কিনা? বরং বলেছে অন্য কারোর নাম, অন্য কারোর সঙ্গে তার নতুন জীবনের গল্প সাজিয়ে ফেলেছে সবাই। বাতাসে যেন হঠাৎ করে কাঁপন ধরল। তিয়াশার বুকের ভেতরে এক অদৃশ্য ঝড় বইছে, যার শব্দ কেবল সে নিজেই শুনতে পাচ্ছে। এরকম মুখ করে বসে আছিস কেন? রুহেনা বেগমের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে যেন কেঁপে উঠল তিয়াশা। ধীরে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে ধীর গলায় বলল, কিছু না আম্মু। যাই হোক, শুনে রাখো, কাল অয়নদের বাড়ি থেকে তোমাকে দেখতে আসবে। নিজের এই মুখটা ঠিকঠাক করো, ভদ্রভাবে যেন সামনে আসা হয়। রুহিনা বেগমের মুখে এই কথা শুনি তিয়াশা একবার তার দিকে তাকালো। চোখে জমে থাকা একরাশ কান্না চেপে রেখে মনে মনে ভাবল, একবারও কি জিজ্ঞেস করা যেত না, জানতে চাওয়া যেত না সে আদৌ এসব চাই কিনা? কিন্তু না, নিজের মায়ের সামনে বলতে পারা সহসাই কি সহজ কথা। তবুও বুকের গহীন থেকে সাহস টেনে নিয়ে বলল সে, আম্মু আমি এখন বিয়ে করতে চাই না। রুহেনা বেগম এই উত্তর আশা করি এসেছিল, কিন্তু তার মনে ভয়, যদি আবার একবার সে ঘটনা ঘটে, যদি বৃষ্টির মতো ইতিহাসও না, এবার আর কোনো ভুল সে সহ্য করবে না। গলা শক্ত করে বলেন, যা বলা হয়েছে তাই করো, আমি তোমার পারমিশন নিতে আসিনি। এই বলে তিনি ঘুরে চলে গেলেন। পিছন ফিরে আর একবারও দেখলেন না নিজের মেয়ের বিমর্ষ মুখটা। তিয়াশার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, মুখ ফেটে যাচ্ছে। নিঃশব্দে ফিস ফিস করে বলল সে, আপনার বাঘিনীকে অন্য কারোর হাতে তুলে দিচ্ছে সবাই। শুনতে পাচ্ছেন না আপনি? জানেন এটা, তবুও ফিরবেন না? সত্যি কি আপনি আর আমাকে ভালোবাসেন না? সন্ধ্যারাতে ইউভি তার রুমেই ছিল। মনের মধ্যে এক ভয়, এক কঠিন পরিস্থিতি সামনাসামনি হওয়ার ভয়ে কুড়ে খাচ্ছিল নিজেকে। অনেক সাহস জাগিয়ে জায়নকে ফোন করলো সে, কিন্তু ফোনটা বেজে চলেছে, কিন্তু তুলছে না। একবার না 3-4 বার কল দিল, কিন্তু কোনো রেসপন্স পেল না। এরই মধ্যে এক কণ্ঠস্বর ভেসে আসলো, ভাই আসবো? ঘুরে তাকিয়ে বলল, আই বনু। রুমের মধ্যে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তিয়াশা। বোনের এরকম চেহারা দেখে বুঝতে অসুবিধা হয়নি তার বোনের কেন কি কারণে এখানে এসেছে। কিছু বলবি? তিয়াশা চোখ তুলে উপরে তাকাতে দেখল তার বোনের চোখের জল নিঃশব্দে বয়ে চলছে। ইউবি আর সহ্য করতে না পেরে জড়িয়ে ধরল বোনকে। কাঁদে না শোনা বোন আমার, প্লিজ আমার সামনে এভাবে কাঁদবি না। আমি এই বিয়ে করতে চাই না ভাইয়া, করতে চাই না। জানি তো আমি, কিন্তু তুই তো জানিস এই বাসায় তোর এই ভাইয়ের কথা শোনার মতন কেউই নেই। যে ছিল সে হাজারো মাইল দূরে বসে আছে। ওনাকে একটু আসতে বলো না ভাইয়া, উনি কি আমায় ভুলে গেছেন? অনেকবার চেষ্টা করেছি, ফোনটাই তুলছে না।
কেউ আর কোনো কথা বলল না, আর কেউ কিছু বলল না। সকালটা আজ চৌধুরী বাড়িতে অন্যরকম। ঠান্ডা হালকা হাওয়া বইছে, আজ যেন অস্বস্তিকর এক উত্তেজনার বাতাস বইছে। সাদা তুলোর মতো রোদ উঠেছে ঠিকই, কিন্তু চৌধুরী পরিবারের বুকের ভেতরটা যেন রোদে নয়, ধোয়াই জড়ানো। ঘড়ি কাটা 11টা ছুঁই ছুঁই করছে। রান্নাঘরে বেজে উঠছে প্রস্তুতির ব্যস্ততা। বাড়ির গিন্নিরা একে অপরের দিকে তাকানো, অকারণে হাঁটাহাঁটি, সব মিলিয়ে বাতাসও যেন এক চাপা গুঞ্জন। আয়েশা বেগমও এসেছে আজ নিজের পরিবারের সঙ্গে, কারণ আজ অয়ন ও তার পরিবার আসবে তিশাকে দেখতে। ডাইনিং টেবিলে লাল মখমলের টেবিল ক্লথ, রূপার বাটি সাজানো হয়েছে। বৃষ্টির নাম যেন কেউ মুখেও আনছে না, যেন সে কোনো নিষিদ্ধ ছায়া। রুহেনা বেগম, সুরাইয়া বেগম আজ অনেক ভোরে উঠেছেন। বারবার সব গুছিয়ে দেখছেন ঠিক আছে কিনা। কর্তারা ড্রয়িং রুমের এক কোণে বসে চুপচাপ চা খাচ্ছেন। তিয়াশার রুমে বাতাসও যেন থমকে আছে। আজ যে তাকে দেখতে আসবে সে খবর জানার পর থেকে সে নিঃশব্দ হয়ে গেছে। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, লাল শাড়ি গায়ে, ঠোঁটে হালকা লিপস্টিক, তবু মুখের কোণে আলোর ছায়া নেই। অয়নের দিকে তাকিয়ে সে শুধু নিজে নয়, নিজের কপালের দিকে তাকাচ্ছে। চোখ দুটো ফাঁকা, যেখানে একদিন স্বপ্ন ছিল আজ শুধু অবাধ্য বাস্তব। আর এদিকে ইউভি পাশে নেই, সে এসবের মধ্যে থাকতে চায় না। অনেকবার ফোন লাগিয়েছে জায়ানকে, কিন্তু এখন ফোনটাই যাচ্ছে না। রহমত, তোকে যে শালা থেকে বিয়ে বানাবো ভাবতে পারিনি। এই বলেই হেসে উঠল প্রান্তিক সাহেব। আরে দুলা ভাই, সে তো আমার মাথাতেও ছিল না। চট্টগ্রামের প্রজেক্ট শেষ করে আসার পর অয়ন বলল একদিন আমি বিয়ে করব। আব্বু, আমি তো শুনেই অবাকই হয়েছিলাম, বুঝলে দুলা ভাই। এদিকে অয়ন তার আব্বুর কথাই লজ্জায় পড়ে যাচ্ছে। সে তো তার ভালোবাসাকে নিতে এসেছে, যেই অনুভূতি তিয়াশার তার জন্য রেখেছিল, সেই তো এতদিন সেই অনুভূতি নিজের মনে বাড়িয়ে চলেছে। এই 3 বছর বিজনেসে এক করে প্রজেক্টের কাজে তাকে চট্টগ্রাম থাকতে হয়েছে। প্রজেক্ট শেষ হওয়ার পর বাসি এসে মায়ের মুখে শোনে কোনো কারণে জায়নের কথা। সে জানে জায়ন ভাই রাজি হবে না এই বিয়েতে, তাই এই মুহূর্তে সে এই সিদ্ধান্ত তার আব্বু আম্মুকে জানিয়েছে। যখনই শুনলাম মেয়ে নাকি আমাদের তিশা আম্মু, তখন কি আর মানা করা যায়? পনয় সাহেবও এবার হেসে বললেন, হ্যাঁ রহমত, অয়ন ও নিঃসন্দেহে ভালো ছেলে, তাই আমারও না করিনি। আর তোমরা যে ওই ঘটনা জানার পরেও আমার মেয়েকে নিতে চেয়েছো, এটাই অনেক। আরে ওইসব কথা ছাড়েন মেজো ভাইয়া, এখন আমরা বিয়াই হতে যাচ্ছি, এসব আর বলেন না। কিন্তু অয়নের একটা দাবি আছে। এ কথা শুনতে যেন চৌধুরী পরিবারের সবাই চমকে উঠল। সবার মুখে দেখা গেল এক অস্থিরতা। মেহজাবিন বেগম বলে উঠলেন, দাবি? কিসের দাবি রে ভাই তোদের? সুনিতা বেগম সবার চিন্তিত মুখ দেখে বলেন, আরে আপু, তেমন কিছু না। আমাদের অয়ন চাই বিয়েটা 3-4 দিনের মধ্যেই করতে। ওর আবার দেশের বাইরে যেতে হবে, তাই ও চাইছে বিয়েটা এখনই হোক, পরে না হয় তিয়াশা আম্মুকে ধুমধাম করে বাসায় তুলবো। কি বলেন আপনারা? সবার মুখে ফুটে উঠল আবারও হাসি। প্রান্তিক সাহেব বলেন, খুব ভালো সিদ্ধান্ত। কি মেজো, ছোট, তোদের কোনো সমস্যা আছে নাকি? তাহসান সাহেব বললেন, না না না, খুব ভালো সিদ্ধান্ত। ততদিন তিয়াশা আম্মুও পড়াশোনাটা ঠিকঠাক করতে পারবে। রুহেনা বেগম বলেন, একবার জায়নকে জানিয়ে সিদ্ধান্ত নিলে হতো না? জায়ন নামটা শুনতেই অয়নের চোখে দেখা গেল খুব পরিচিত এক ভয়। সে জানে জায়ন ভাইয়া যদি একবার জানে তাহলে তাদের এই ভালোবাসা পূর্ণ হতে দেবে না। অথচ অয়নের জানেনি সেদিনে তিয়াশার ভালোবাসা ব্যক্ত করার মানুষ সে নয়, বরং জায়নের জন্যই ছিল। এর মধ্যে প্রান্তিক সাহেব বলে উঠলেন, সে বাড়ির কোনো সিদ্ধান্ত নিলে তো তার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। সে তো কোনো সিদ্ধান্তেই থাকতে চায় না, সে তো ভুলেই গেছে তার কোনো পরিবার আছে। এই নিয়ে আর কোনো কথা বাড়ালো না। এর মধ্যে নয়ন বলে উঠল, ভাবি কোথায়? ভাবিকে তো দেখতে পাচ্ছি না। রুহেনা বেগম বলেন, হ্যাঁ বাবা, উপরেই আছে, এক্ষুনি ডাকছি। রুহেনা বেগম সুরাইয়াকে বললেন উপর থেকে ওদের ডেকে আনতে। একটু পরে নিচে নামলো লাল শাড়ি পরিহিতা তিয়াশা, সঙ্গে সুরাইয়া বেগমও ও অনন্যা। অয়ন তিয়াশাকে দেখে এক ঘোরের মধ্যে চলে গেল। এই তার সেই রূপসী, কি মায়াবী। একবার শুধু তার হয়ে যাক, ভরিয়ে দেবে ভালোবাসায়। অয়নের এই অবস্থা দেখে নয়ন একটু কেসে উঠল। ভাইয়া সাবধান,
সামনে তোমার হবু শ্বশুর বাড়ির লোকজনে ভর্তি। বেশি বকিস না তো। এই বলে আবারও তাকিয়ে রইল তিয়াশার দিকে। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আসো আসো আব্বু, এদিকে আসো। এই বলে সুনিতা বেগম কাছে বসিয়ে নিলেন। সবার মুখে হাসি, শুধু হাসি নেই তিয়াশা আর অনন্যার মুখে। রায়ান অনন্যার পাশে এসে একটু মজার ছলেই বলল, এরপর তোর পালা, বুঝলি? রেডি থাক। এই বলেই দুজনের মধ্যে নীরবে এক খুনসুটি চলতে লাগলো। বড় হয়েছে দুজনে, কিন্তু সেই খুনসুটি এখনো যায়নি। তিয়াশার হৃদয় যেন নিঃশব্দে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ভেতরে ভাঙ্গনের এক নির্মম সুর বেজে চলেছে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না, কেউ বোঝে না। সে যে প্রতিটা মুহূর্তে নিজেকে সামলে নিচ্ছে, হাসির আড়ালে লুকিয়ে রাখছে কান্না। তা তো কেউ দেখতে চায় না। আজকের এই সাজসজ্জা সব যেন তার বুকের উপর এক ভারী পাথর হয়ে বসেছে। হৃদয়ের প্রতিটা কোণ কাঁপছে, যেন নিজের অস্বস্তিকে সে নিজেই অস্বীকার করতে চাইছে। জান ভাইয়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, আর সেই মুখের অভিব্যক্তি কল্পনাতে এসে কেঁপে উঠছে। সবার মতামত সম্পূর্ণ হলো তাদের আংটি বদলে পর্ব। তিয়াশার হাত এখনও কাঁপছে। একবার ফিরেও তাকানি অয়নের দিকে। মনে মনে চলছে অজস্র গালি। বুকের এই কষ্ট আর সহ্য করতে না পেরে কাউকে কিছু না বলেই দৌড়ে চলে গেল উপরে। সবে ভেবে নিল হয়তো লজ্জা পেয়েছে, কিন্তু এই চলে যাওয়ার পেছনে যে রয়েছে এক পরিস্থিতি থেকে সে নিজেকে মুক্ত করতে চাইছে। অনন্যা যেতে লাগলো, কিন্তু হঠাৎ অয়ন ধীম কণ্ঠে বলল, এই জি হবু ছোট শালিকা, একটা কথা বলি। অনন্যা একটু রেগেই বলল, এখনো হয়নি শালিকা। অয়ন একটু হেসে বলল, হয়ে যাবে 4 দিনের মধ্যেই। এসব না বলে কি বলতে চান সেটা বলেন। তোমার আপু ফেসবুক ইউজ করে? জি, কেন? আইডি তার দিবে, একটু দরকার আছে। অনু কি করবে বুঝতে পারছে না, দেবে কি দেবে না, কিন্তু কি মনে করে আইডিটা দিয়ে দিল। চৌধুরী বাড়িতে চলছে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, কিন্তু কেউ একজন নীরবে কেঁদে চলেছে। তা কারোর খেয়াল নেই। জানতার গেমিং প্রজেক্টের 3য় ধাপ লঞ্চ করতে গিয়ে 2 দিন ধরে একটানা কাজ করেছে। বাস্তবতার চাপে খাওয়া দাওয়ার সময়টুকু পর্যন্ত সে পায়নি। সকালে নাস্তা হয়েছে দুপুর গড়িয়ে, আর দুপুরের খাবার কখনো কখনো মধ্যরাতে। একরাশ ক্লান্তি নিয়ে সে ফিরেছে নিজের ইউএসের অ্যাপার্টমেন্টে। কংক্রিট আর কাচের শহরের বুক চিরে গড়ে ওঠা আধুনিক জীবনের এক নিঃসঙ্গ ঠিকানায়। শাওয়ার নিচে দাঁড়িয়ে ক্লান্ত শরীরটা একটু স্থির করার চেষ্টা করল সে। প্রায় 15 মিনিট পর সাদা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। পরনে ছিল ঢিলেঢালা ব্যাগি ট্রাউজার আর নরম সুতোর একটি কালো টি শার্ট। চুপচাপ চলে গেল তার ছোট্ট বার ক্যাবিনেটের দিকে। সেখান থেকে এক বোতল হুইস্কি বের করে ঢেলে নিল নিজের কাচের গ্লাসটায়। হাতে গ্লাস নিয়ে পা টানল সেই রুমে, যেখানে আলো অন্ধকারে মিশে এক রহস্যময় আভা তৈরি হয়েছে, আর দেওয়াল জুড়ে টিমটিম করে জ্বলছে একাধিক ইলেকট্রনিক স্ক্রিন। কিছুক্ষণ নিজের গেমিং প্রজেক্টের আপডেটগুলো সেন্ড করে বিছানায় নিজের দেহটা মিলিয়ে দেওয়ার জন্য উঠতে যাবে, হঠাৎই চোখে পড়ল তিয়াশার ফেসবুক আইডিতে অয়ন তালুকদার সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। মাত্র কয়েকটি শব্দ, অথচ তার ভেতর যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। রক্ত যেন ধীরে ধীরে মাথায় উঠে গেল, মুখটা ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল, ঠোঁট চেপে ধরল, চোয়াল শক্ত, চোখে ফুটে উঠল চাপা আগুন। রিকোয়েস্ট ডিলিট করার সিদ্ধান্ত নিতেই হাত বাড়িয়েছিল আবারও কম্পিউটারের কিবোর্ডে, কিন্তু কি মনে করে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। একটু পরেই ভেসে উঠল আরেকটি নোটিফিকেশন, টুডে অয়ন তালুকদার এঙ্গেজড উইথ তিয়াশা রোজ চৌধুরী। দেখার সঙ্গে সঙ্গে নিজের পাশে রাখা কাছের গ্লাসটা ছুঁড়ে মারল কম্পিউটারের স্ক্রিনে। রুমের মাঝেই বয়ে চলল এক ঝড়, চিৎকার ও অজস্র ফোন কল। শেষ ফোন কলে জায়নের গলায় শোনা গেল এক গম্ভীর চিৎকার, জেমস, আমার 2 দিনের মধ্যে এই সব প্রসেসিং শেষ করে বিডি যাওয়ার 2টা এয়ার টিকিট চাই, অ্যাট এনি কস্ট। শিকাগোর ব্যস্ত শহরের বুক চিরে দাঁড়িয়ে থাকা একটি আধুনিক অ্যাপার্টমেন্ট। বাইরে ঠান্ডা বাতাস বইছে, তুষারপাত থেমে গেছে ঠিকই, কিন্তু বাতাসে এখনও জমে থাকা শীতের কামড়। আর এই অ্যাপার্টমেন্টের ভেতর চলছে এক ভয়াবহ ঝড়, জ্বলছে যেন দাবানল।
অ্যাপার্টমেন্টের ভেতরে চিৎকার করে চলেছে কেউ। 1 সেকেন্ডের ব্যবধানে চৌচির হয়ে গেল বড় কম্পিউটারের স্ক্রিন। ছড়িয়ে ছিটে বলো ইলেকট্রনিক ডিভাইস, মাউস, কিবোর্ড সব কিছু এক করে ভেঙে দিচ্ছে আবরার জায়ন। তার চোখ জ্বলছে রাগে, কাঁপছে শরীর, ফুলে উঠছে কপালে শিরা। হাতের ভেঞ্চ ছিঁড়ে যাবে এখনই, যেন পুরো ঘরটাকে ধ্বংস করে দেবে। দাঁতে দাঁত চেপে ফোন তুলে নিল। প্রথমে ইউভি নাম্বারে ডায়াল করলো। রিং হচ্ছে বারবার, কিন্তু কেউ রিসিভ করলো না। মুহূর্তে দ্বিতীয় নাম্বার ডায়াল করলো, মায়ের নম্বর। দুবার রিং বাজতেই ওপাশ থেকে মেহেজাবিন বেগমের কণ্ঠ ভেসে এলো, গলায় ভরা মমতা। হ্যাঁ বাবা বলো, কি করো? কথা শেষ হওয়ার আগেই গর্জে উঠল জায়নের কণ্ঠ। মা, হয়ন কোথায়? চমকে উঠলেন মেহেজাবিন বেগম। ছেলের কণ্ঠের এই আগুনের শব্দে যেন বুক কেঁপে উঠল। অয়ন কোথায় থাকবে? নিজের বাসায়? ও তাহলে তুই খবরটা শুনেছিস? যাক, ভালোই হয়েছে। জায়ন এবার গর্জে উঠল, এবার যেন আরো ভয়ঙ্কর ভাবে। শুনবো মানে কি শুনবো? কোন খবর শুনতে বলছো? পরিষ্কার করে বলো। মেহেজাবিন বেগম রাগ সামলে বলেন, তোকে তো ফোন করলে পাওয়াই যায় না, এখন হুট করে ফোন করে আমাদের কথা জিজ্ঞেস না করে বলছিস অয়ন কোথায়? কেন? জায়নের কণ্ঠ এবার শীতল আগুনে দাঁতের দাঁত পিষে বলল, মা আমি ঠিক কি শুনেছি বলো, কোন খবরের কথা বলছো? একটা দীর্ঘশ্বাস ফেলে মেহেজাবিন বেগম বলেন, তোর কাছে তো সেদিনই বলতে চাচ্ছিলাম, কিন্তু তুই শুনলি না। কালকে তিয়াশা আর অয়নের বাগদান হয়েছে, 3 দিন পর বিয়ে। শেষ মুহূর্তে যেন জায়নের চারপাশে পৃথিবী থমকে গেল। পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে, হাত কাঁপছে, ঠোঁট থরথর করছে, চোখ লাল, রক্তবন, নিঃশ্বাস ভারী। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। কি বললে? আরেকবার বলো। মেহেজাবিন একটু হাসি মুখেই আবার বলেন, তিয়াশার বাগদান হয়েছে। সে কথাই মুহূর্তটা জায়ন এক পায়ে লাথি মারল সামনে রাখা কাছের টেবিলটায়। ঝনঝন করে ভাঙল টেবিলখানা, কাজ ছড়িয়ে গেল মেঝেতে। ওপাশে ফোনে সেই শব্দ শুনেই আটকে উঠলেন মেহেজাবিন বেগম। কি ভাঙলো রে বাবা? জায়ন ঠান্ডা গলায় বলল, আমার কংক্রিটের মন। কি বললি? কে পারমিশন দিয়েছে এই বিয়ের? আমরা সবাই। কেন রে বাবা? ইউভি বাবা কেন জানি না এই বিয়ে পছন্দ করছে না। তুই বল, অয়ন কি খারাপ? এই কথাটুকু শোনার পর জায়ন আর কিছু না বলেই ফোন কেটে দিল। এদিকে মেহেজাবিন বেগম ভাবছে হয়তো তার ছেলেকে জানানো হয়নি, সেই আগে ফোন কেটেছে। তারপর ডায়াল করলো আরেকটি নাম্বারে। ওপাশ থেকে কাপা গলায় কেউ বলল, হ্যালো স্যার, বলুন। জায়ন এবার এক হাত চুলে টেনে বলল, তোর স্যার বলার দশা গেছে। তালুকদারদের চট্টগ্রামের প্রজেক্ট শেষ হয়ে গেছে, আর আমাকে ইনফর্ম করা হয়নি কেন? ওর কুত্তার বাচ্চা ঢাকায় ফিরে গেছে, তাও জানাসনি? ওপাশের কণ্ঠ এবার অসহায়ভাবে বলল, আসলে স্যার, আমি ভাবছিলাম আপনি হয়তো ওই প্রজেক্ট নিয়ে আরও একবার গর্জে উঠল জায়ন। তোর ভাবা মাই ফুট, তোর একটা অকেজো পিস। যদি তোদের সব কটাকে হসপিটালে না পাঠাই তো এই আবরার জায়ন চৌধুরীর ওপরে থুতু মারিস, কসম করে বলছি। এসবের মাঝে ফোনে স্ক্রিনে ভেসে উঠল ইউভির নাম। ফোনটা জায়ন রিসিভ করতে ইউভিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে এমনভাবে চিৎকার করে উঠল যে মনে হলো ঘরের দেওয়াল পর্যন্ত কেঁপে চলেছে। দায়িত্ব দিয়ে এসেছিলাম না? কোথায় সেই দায়িত্ব? বাড়ি বয়ে এসে এক কুকুরের বাচ্চা তোর বোনকে আংটি পরিয়ে গেল, তোরা কি আঙ্গুল চুষছিলিস? এদিকে ইউভির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে উঠছে তার ভাইয়ের এই নরম কণ্ঠস্বরে। কি করবে এখন সে? কি করে এই লোককে বোঝাবে? ভাইয়াকে কে জানালো? এসব ভাবনার মাঝেই আবারও এক গর্জন ভেসে আসলো। এখন কেন বলছিস না? আনসার মি ইউ ড্যাম ইট। দায়িত্বর জায়গায় নিজের বোনের বিয়ে খাবার শখ হয়েছে, সব শখ মেটাবো তোদের। ইউভি যে কিছু বলবে তার সাহসটুকু কুলিয়ে উঠতে পারছে না, তবুও নিজের মনকে বুঝিয়ে একটু সাহস করে ইউভি বলে উঠল, ভাইয়া আমি জানতাম না, জানার পরও তুমি তো জানো আমার কথা বাসার কেউই শোনে না। তোমাকে অনেকবার ফোন দিয়েছি, আমি কি করতাম বলো? জায়নের কণ্ঠে এবার বরফের মতো ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার মতো বিষ ছড়িয়ে। বাসায় আসার আগে আধমরা করে হসপিটালে পাঠাতে। জায়নের এই কথা শোনা মাত্রই ইউভি শব্দহীন হয়ে পড়ল। সে কি করে কাউকে আধমরা করবে, তা তো নিজেরই হাত কাঁপে। এসব শুনলে সে তো তার জায়ন ভাইয়ের মতো না। যদি নিজের ভালো চাস তোকে 2.5 দিন সময় দিচ্ছি। আমার জন্য সাউন্ড প্রুফ লাক্সারি বাসার ব্যবস্থা কর। প্রাইস ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার বাসা চাই। জায়নের কথাই যেন ভেবাচাকা খেয়ে গেল। এত তাড়াতাড়ি বাসা কোথায় পাবে, আর সাউন্ড প্রুফ বা কেন? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো,
ভাইয়া সাউন্ড প্রুফ দিয়ে কি করবি? আর তুমি বাসা নেবে কেন? বিড়িতেই? তুমি তো এখন ইউএসএতে আছো। জায়নের রাগে চোখ জ্বলছে, যেন আগুন জ্বালিয়ে দিবে সব কিছু। জায়ন ঠোঁট উল্টে হেসে উঠল, সেই হাসিতে রাগ, প্রতিহিংসা আর ঠান্ডা পরিকল্পনার ছায়া। সেটা জেনে যাবি। ইউভি আর কিছু বলে উঠতে পারল না, তার আগে জায়ন ফোন কেটে দিল। চলল আরও কিছু ফোন আলাপ। জায়নের কণ্ঠ এবার ভারী কিন্তু গম্ভীর, শ্বাসে তোলপাড়। জেমস, আমার দুদিনের মধ্যে এইসব প্রসেসিং শেষ করে বেরিয়ে যাওয়ার 2টো এয়ার টিকিট চাই, অ্যাট এনি কস্ট। ওকে স্যার, সঙ্গে কি আমিও যাচ্ছি? জায়নের বিরক্তিকর সুর যেন ছুরির মতো কেটে গেল হাওয়ায়।